কালকের ক্লাসটা একটু রিভিউ করি, সেখানে কি কি পড়াইছিলাম। প্রথমত পড়াইছি হচ্ছে এই অধ্যায়ের নাম জীবকোষ ও টিস্যু। তাহলে কোষ কী জিনিস, টিস্যু কী জিনিস। টিস্যু ছিল অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি হয়। তাহলে কোষের সংজ্ঞা আমরা দেখছিলাম যে আমাদের লোই এবং সিকেবিজ যে সংজ্ঞাটা দিছিল এটা পরীক্ষা আমরা লিখতে বলছিলাম। জীবজ ক্রিয়াকলাপের একক যা বৈষম্যবেদ্য পদ্মা দ্বারা আবৃত এবং তোমার অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিবের বংশবৃদ্ধি করতে পারে। এরপর কোষের পর আমরা দেখছিলাম প্রথম কোষ আবিষ্কার করছিল হচ্ছে রবার্ট হুক, যিনি হচ্ছে প্রথম মৃত কোষ আবিষ্কার করছিলেন। এর পাশাপাশি গেছিল হচ্ছে তোমার প্রথম জীবিত কোষ আবিষ্কার করছে অ্যান্টোনিও ভ্যান লিউয়েনহুক। কোষের প্রকারভেদের দিকে দেখছিলাম কোষকে বিভিন্নভাবে প্রকারভেদ করা হয়। আমরা দেখছি নিউক্লিয়াসের ভিত্তিতে প্রকারভেদ, কাজের ভিত্তিতে প্রকারভেদ। নিউক্লিয়াসের ভিত্তিতে হচ্ছে এই যে একটা ব্যাকটেরিয়ার ছবিটা হচ্ছে প্রোক্যারিওটিক, আর যেটা হচ্ছে একটা প্রকৃত কোষ এটাকে আমরা বলি ইউক্যারিওটিক। এখানে আমরা লিখছি প্রোক্যারিওটে শুধুমাত্র একটা বৃত্তাকার ডিএনএ থাকবে আর একটা রাইবোজোম থাকে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন, আমরা যখন মাইটোকন্ড্রিয়া পড়বো, প্লাস্টিড পড়বো, তখন আমি তোদের জিজ্ঞেস করবো যে এটা কেন বৃত্তাকার ডিএনএ বা কেন রাইবোজোম আছে। মনে রাখতে হবে প্রোক্যারিওটিকে অবশ্যই কী কী আছে, একটা বৃত্তাকার ডিএনএ আছে আর একটা রাইবোজোম আছে। ইউক্যারিওটিক সেলে কি আছে, ইউক্যারিওটিক সেলে হচ্ছে আমাদের যা যা থাকার কথা সবই আছে। তো আমরা পড়ছি এখানে বইয়ের ছবিগুলো দেখিয়ে দিছি, এখানে নিউক্লিয় বস্তু ছড়ানো, এটা এমসিকিউতে আসছিল। এই কথাটাও আমরা পড়ছিলাম যে এটা বোর্ড কোশ্চেনে দিছে। আদিকোষ থেকে আমাদের মনে রাখতে হবে কি ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, আর প্রকৃত কোষে ক্রোমোজোমের ডিএনএ আরএনএ যা যা দরকার সবই আছে। কাজের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করছিলাম যে আমাদের দেহ গঠন করে। দেহ বলতে আমরা বলছিলাম জোম। কোনো জোম থাকলে কোনো কিছুর পেছনে এই শব্দের অর্থ হচ্ছে দেহ। তাহলে এটা আমরা যেই কোষগুলো আমাদের দেহ গঠন করে তাদের আমরা বলি সোমাটিক সেল, আর যারা হচ্ছে গ্যামেট সৃষ্টি করে তাদের আমরা বলি গ্যামেটিক সেল। গ্যামেটিক সেল আছে তোমার শুক্রাণু আর ডিম্বাণু। এই দুইটা ব্যতীত আমাদের এত বেশি জানার দরকার নাই। এতটুকু গেলে হচ্ছে আমাদের কালকের পড়া। আমরা দুইটা পার্থক্য লিখে দিয়েছিলাম যে উপস্থিতি, ক্রোমোজোম সংখ্যা। এবার আজকে আমরা হচ্ছে শুরু করব একদম আমাদের প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ছবি থেকে শুরু করে। আমরা শুরু করলাম, আমরা হচ্ছে যে এখন আঁকতেছি উদ্ভিদ কোষের চিত্র। তো উদ্ভিদ কোষের বাইরের দিকে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোষ প্রাচীর, আর ভেতরে আসা হচ্ছে কোষ ঝিল্লি। এর পাশাপাশি আমাদেরকে অবশ্যই কোষ প্রাচীর ভাগ করতে গেলে, মানে আমাদের উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ ভাগ করার আরেকটা পদ্ধতি হচ্ছে কি তার কোষ গহ্বরটা। তো কোষ গহ্বরটা একটু বড় হয়। এখানে হচ্ছে কি উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা, আমি এটা কালো রং দিয়ে আঁকলাম। উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা একটু বড় হয়। উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা হচ্ছে কি হয়, বড় হয়। তাহলে এটা হচ্ছে কি যেটা আঁকলাম সেটা হচ্ছে কোষ। এটা এখানে দেওয়া যাবে না, এটা এখানে দিলে জায়গা থাকবে না। এটা হচ্ছে কি চলতেছে ফেসবুক, কোষ গহ্বর। এটা হচ্ছে কি কোষ গহ্বর। এর পাশাপাশি এখন বাদ বাকিগুলো আমরা আঁকা শুরু করব। প্রথমে আমরা নিউক্লিয়াস আঁকবো। এটা নিউক্লিয়াস আঁকলে কীভাবে দেখায়, নিউক্লিয়াসটা ধর, নিউক্লিয়াসের মেমব্রেন আঁকলাম। এটা নিউক্লিয়াসের মেমব্রেন। নিউক্লিয়াসের ভেতর থাকবো হচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপর থাকবো হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা, আর একটা থাকবে হচ্ছে কি নিউক্লিয়াস। আমি এটা কালো করে দিলাম। এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। তাহলে একটা নিউক্লিয়াসের কী কী থাকে, একটা নিউক্লিয়াসে থাকবে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন বস্তু বলা হয় এগুলোকে। ক্লিয়ার? রেটিকুলাম বলতে কেন বোঝায়, রেটিকুলাম বলতে হচ্ছে জালিকাকার কোনো জিনিসকে বলা হয় রেটিকুলাম। রেটিকুলাম শব্দের অর্থ কি বললাম, জালিকাকার কোনো কিছুকে বলা হয় রেটিকুলাম। যেহেতু এরা নিউক্লিয়াসে বিদ্যমান এই কারণে এদের আমরা বলবো নিউক্লিয়ার রেটিকুলাম। এর পাশাপাশি আমরা যদি নিউক্লিয়াসের পাশেই লক্ষ্য করি কি দেখতে পাই, নিউক্লিয়াসের সাথে কি লাগানো থাকে বা কি থাকে দেখি, কেউ বলতে পারছ কি না? নিউক্লিয়াসের সাথে কি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। নিউক্লিয়াসের সাথে থাকে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন বল এটা কার থেকে সৃষ্টি হবে? নিউক্লিয়র মেমব্রেনের সাথে যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যুক্ত, এই কারণে
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হবে অবশ্যই 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 নিউক্লিয়ার মেমব্রেন থেকে। এই কথাটা মাথায় ঢুকায় রাখবে যে নিউক্লিয়ার মেমব্রেনের পাশে যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। এখন নিউক্লিয়ার মেমব্রেনের পাশাপাশি যেগুলো দেখলাম এটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার দেখা যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার। এখন তোরা একটা কীভাবে বলবি? একটা ধর একটা হচ্ছে মিশ্রণ তল নিছস, ওই মিশ্রণ তলের ধরো আমার এটা হচ্ছে আমার ট্যাবের স্ক্রিন, আমি ট্যাবের স্ক্রিনে হচ্ছে এক পাশে কলম রাখলাম, এখানে অনেকগুলো কলম রাখলাম, এই পাশে কোনো কলম রাখলাম না, তাহলে আমার এই পাশটা হয়ে যাবে কি? অমসৃণ, কারণ এখানে হচ্ছে অনেকগুলো দানাদার বস্তু রাখলাম। ঠিক একইভাবে যেগুলো নিউক্লিয়াসের পাশে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো একদম নিউক্লিয়াসের কাছাকাছি, একদম নিউক্লিয়াসের কাছাকাছি, ওদের গায়ে হচ্ছে আমি কতগুলো বস্তু রাখবো, এগুলোর নাম হচ্ছে কি? রাইবোজোম। এগুলোর নাম হচ্ছে কি? রাইবোজোম। এই কারণে এটার নাম হয়ে যাবে অমিশ্রণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওই দিন আমার একটা স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে, সে কলেজে পড়ে, অথচ সে মিশ্রণ আর অমিশ্রণের পার্থক্যটা আমাকে বলতে পারলো না। মানে জাস্ট চিন্তা করো, ও হচ্ছে ভালো কলেজে পড়ে, তো হয়তো ওইভাবে মুখস্থ করে নাই, তাহলে আমার হয়তো রাইবোজোমগুলো দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে, এই যে এখন দেখা যাচ্ছে। রাইবোজোমগুলো কি? এগুলো হচ্ছে অমিশ্রণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ রাইবোজোম থাকার কারণ। এখন রাইবোজোম করতে গিয়ে সৃষ্টি, কেউ যদি জিজ্ঞেস করে তোমরা আনসার দিবা রাইবোজোম সৃষ্টি হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। রাইবোজোম হচ্ছে এক প্রকার আরএনএ, পাশে হচ্ছে প্রোটিন থাকে। আমরা হচ্ছে যখন রাইবোজোম পড়বো তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা তো জাস্ট আজকে যে ছবি রাখছি। এরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পাশেই থাকে হচ্ছে আরেকটা বস্তু, সেটার নাম আমরা বলি গলগি বডি, সেটার নাম বলি হচ্ছে গলগি বডি। তো এই গলগি বডির আবার সৃষ্টি হয় থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে আমরা এখানে আঁকি, এটা হচ্ছে ধরো গলগি বডি, একদম পাশেই থাকে হচ্ছে গলগি বডি। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে গলগি বডি। তাহলে এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ বলো। রাইবোজোমের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একসাথে লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর এটাই হচ্ছে অমসৃণ হ্যাঁ এন্ডোপ্লাজমিক হ্যাঁ রেটিকুলাম। হ্যাঁ, যে নিউক্লিয়াসের একদম কাছেই থাকে হচ্ছে রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। আবার রাইবোজোম শুধু যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে থাকে এমন না, রাইবোজোম চাইলে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকতে পারে। আমরা ওগুলো বলবো, আলোচনা করবো, ওগুলো তখন বলা, ওইটাকে তখন বলা হয় হচ্ছে তোমার পলি রাইবোজোম বা মুক্তার মালার মতো থাকে আর কি, এটা আলাদা কথা। বাট অমিশ্রণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ার একমাত্রই কারণ হচ্ছে এখানে রাইবোজোমগুলো যুক্ত থাকে। এখন আসে আমরা পাশাপাশি যেটা বললাম সেটা হচ্ছে গলগি বডি, এটার নাম কি? গলগি বডি। তো আর কি কি আছে? নিউক্লিয়াস আঁকলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকলাম, রাইবোজোম আঁকলাম, গলগি বডি। এখন আমরা আঁকবো হচ্ছে তোমার কি বলে মাইটোকন্ড্রিয়া আঁকবো। আমরা মাইটোকন্ড্রিয়া আঁকি, একটা মাইটোকন্ড্রিয়া, এটা একটা মাইটোকন্ড্রিয়া। আমি এখানে দিব না, এখানে দিলে হচ্ছে সুন্দর দেখাবে না, তার এখানে দিলাম অনেকগুলো মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে দেখতে কেমন? মাইটোকন্ড্রিয়ার ভিতরে দেখতে হচ্ছে এরকম 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 থাকে। আর বিস্তারিত যখন মাইটোকন্ড্রিয়া আঁকবো তখন থাকবে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তার পাশাপাশি আরও কিছু থাকে, সেটা হচ্ছে কি এরকম কতগুলো ফুসকার মতো থাকে, ফুসকার মতো থাকে, ফুসকার মধ্যে, এগুলোর নাম হচ্ছে লাইসোজোম। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে লাইসোজোম। এগুলোর নাম লাইসোজোম, এটার নাম হবে হচ্ছে লাইসোজোম। আমি নীল রঙগুলো হচ্ছে কি বুঝাইলাম? নীল রঙটা হচ্ছে লাইসোজোম বুঝাইলাম। এটা হচ্ছে লাইসোজোম, এটাও লাইসোজোম, ধরো এখানে লাইসোজোম আছে। এর পাশাপাশি আমরা জানি হচ্ছে উদ্ভিদ কোষের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড থাকে। তাহলে আমি প্লাস্টিড আঁকবো হচ্ছে সবুজ রং দিয়ে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি থাকে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা প্লাস্টিড আঁকবো, প্লাস্টিডটা আমরা সবুজ রং দিয়ে আঁকি, একটু বড় করে আঁকি। এটা একটা প্লাস্টিড, এটা একটা প্লাস্টিড। আর প্লাস্টিডগুলো আবার সেম, প্লাস্টিডের মধ্যে ভিতরে কেমন থাকে? প্লাস্টিডের মধ্যে ভিতরে থাকে হচ্ছে এমনভাবে, এরকম কতগুলো থাকে, এরকম থাকে, এদের সাথে এটা যুক্ত থাকে। আমরা প্লাস্টিড যখন সম্পূর্ণ আঁকবো তখন আসলে ভালো করে বোঝা যাবে যে প্লাস্টিডের গঠনটা কেমন। আমি জাস্ট রাফ চিত্র রাখতেছি আজকে, এতটুকুই হচ্ছে নর্মাল। এর পাশাপাশি এখানে আরও অনেক কিছু আছে। এখন বলো উদ্ভিদ কোষে কি সেন্ট্রিওল থাকবে?
কেউ থাকলে আমাকে আনসার দাও, উদ্ভিদ কোষে কি সেন্ট্রিওল থাকবে কি না? অবশ্যই না। উদ্ভিদ কোষে দ্য কম্পিটিশন মোড বেজ মিনস, উদ্ভিদ কোষে অবশ্যই 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 সেন্ট্রোজোম অনুপস্থিত। তাহলে আমরা উদ্ভিদ কোষে কখনো সেন্ট্রোজোম আঁকবো না। তো এটা হচ্ছে আমার রাফ ছবি আঁকা, আমি এত ভালো আঁকতে পারি না, তোমরা বই থেকে দেখে ছবিটা আঁকবা আরো সুন্দর করে। আমি ওই যে মিশ্রণ একটা উদ্ভিদ কোষে কি কি থাকে, একটা উদ্ভিদ কোষে হচ্ছে দুই ধরনের পদার্থ থাকে, একটা হচ্ছে মৃত, একটা হচ্ছে জীবিত। তো থাকে হচ্ছে কি, আমরা লিখতে পারি এভাবে, টান দিবা, উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর, তার পাশাপাশি থাকে হচ্ছে তোমার প্রোটোপ্লাস্ট। কি থাকে? প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর তো আমরা সবাই মোটামুটি চিনি বা পড়ছি কখনো না কখনো, আমরা আবার পড়বো, জাস্ট এতটুকুর জন্য আমরা পড়ে রাখি হচ্ছে উদ্ভিদ কোষে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। এখন কোষ প্রাচীর নিয়ে আর আলাদা কিছু না, এটাকে আলাদা ভাগ করার কোনো দরকার নেই, আমরা জাস্ট বলবো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর। বাট প্রোটোপ্লাস্ট বলতে আসে কাকে বোঝে? প্রোটোপ্লাস্ট বলতে আসলে আমাদের দুইটা জিনিসকে বোঝে, একটা হচ্ছে প্রোটোপ্লাজমকে, আর একটা হচ্ছে কিছু বস্তু থাকে বা সাবস্টেন্স থাকে, এদেরকে আমরা বলি আর্গোস্টেরিক সাবস্টেন্স। তাহলে প্রোটোপ্লাস্ট বলতে আসলে কি বোঝায়? প্রোটোপ্লাজম আর হচ্ছে আর্গোস্টেরিক সাবস্টেন্স। এখন আর্গোস্টেরিক সাবস্টেন্সের মধ্যে আমরা কি কি পাবো? আর্গোস্টেরিক সাবস্টেন্সের মধ্যে আমরা পাবো হচ্ছে এক, তোমার নিঃসৃত বস্তু, অর্থাৎ কোষ থেকে যেসব পদার্থ নিঃসৃত হয় এই নিঃসৃত বস্তুগুলো। দুই পাবো হচ্ছে তোমার যে পদার্থগুলো সঞ্চিত করে রাখি, সঞ্চিত বস্তু। তিন পাবো আমরা বর্জ্য, বর্জ্য পদার্থগুলো। ক্লিয়ার? আমরা আর্গোস্টেরিক সাবস্টেন্স বলতে আসলে এই তিনটা বস্তুকে পাবো। এখন আর্গোস্টেরিক সাবস্টেন্স তো গেল, বাদ বাকিটা আছে প্রোটোপ্লাজম, অর্থাৎ এটা হচ্ছে কোষের জীবিত অংশটা। কোষের জীবিত অংশ বা প্রোটোপ্লাজম আসলে কি? আমরা যদি কোনো একটা কোষের, যদি তার কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর বাদ দিয়ে দিই, আর যদি আমরা প্রাণী কোষের দিকে লক্ষ্য করি, প্রাণী কোষের মধ্যে শুধু কোষ ঝিল্লি আছে, তো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের বিদ্যমান অঙ্গাণুসমূহ, নিউক্লিয়াস, এই তিনটাকে আমরা একসাথে বলি প্রোটোপ্লাজম। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কি ভাগ করব? এখানে তিনটা জিনিস থাকে, এক এক হচ্ছে কোষ ঝিল্লি, দুই হচ্ছে সাইটোপ্লাজম, আর তিন হচ্ছে নিউক্লিওলাস বা নিউক্লিয়াস, নিউক্লিওলাস না নিউক্লিয়াস, এই তিনটা। তাহলে এটাকে আমরা সুন্দর করে এভাবে লিখি যে প্রোটোপ্লাজমের তিনটা প্রকারভেদ, বা প্রোটোপ্লাজম বলতে এই তিনটা জিনিসকে আমরা বুঝি। এর মধ্যে কোষঝিল্লি তো আলাদা, কোষঝিল্লি কোষঝিল্লি, এর মধ্যে তো আর কিছু পাবো না, এটা একটাই জিনিস, এটা পরে আমরা আলোচনা করব। সাইটোপ্লাজমের মধ্যে আমরা আবার দুইটা জিনিস পাই, সাইটোপ্লাজমের মধ্যে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে যে রিয়েল তরলটা আছে ওইটাকে আমরা বলি সাইটোসোল, এটাকে আমরা কি বলি? সাইটোসোল। এটা হচ্ছে সাইটোপ্লাজমের তরল অংশটা, এটাকে আমরা বলি সাইটোসোল। আর পাশাপাশি আছে হচ্ছে কি অঙ্গাণু। মনে রাখবা নিউক্লিয়াস সাইটোপ্লাজমের কোনো অঙ্গাণু না, নিউক্লিয়াস আলাদা একটা জিনিস। কারণ যদি আমি সাইটোপ্লাজমের অঙ্গাণু হইতো তাহলে আমরা এটাকে আলাদা করে প্রোটোপ্লাজমের অংশ হিসেবে বলতাম না। তো এখানে হচ্ছে কি, সাইটোপ্লাজমের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাইটোসোল আর একটা হচ্ছে অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমের দুইটা পার্ট, একটা হচ্ছে সাইটোসোল আর একটা হচ্ছে অঙ্গাণু। আর নিউক্লিয়াসের আমরা কি কি থাকে জানি? নিউক্লিয়াস আমরা থাকে হচ্ছে যে, প্রথমে যদি লিখি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার পর্দা, মানে অনেক লেখা যায়, আমি জাস্ট এটা লিখলাম মেমব্রেন। এরপর আসবে হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তারপর আসবে হচ্ছে তোমার নিউক্লিয়ার রেটিকুলাম,
তারপর আসবে তোমার নিউক্লিওলাস। লেখা দেখা যাচ্ছে তো, তোমরা বুঝতেছো আমার লেখাগুলো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নিউক্লিয়াস বলতে কয়টা জিনিস পাইছি? নিউক্লিয়াস বলতে আমরা এই 4-5টা জিনিস পাইছি, আরও অনেক কিছু আমরা যখন স্পেসিফিক্যালি নিউক্লিয়াস নিয়ে পড়াশোনা করব তখন আমরা দেখবো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওলাস। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের একটা উদ্ভিদ কোষের এই অংশগুলো, এর বাইরে আর কিছু থাকে না। তো অঙ্গাণুর মধ্যে বিভিন্ন রকম অঙ্গাণু। এখন বলে যে ভাইয়া তাহলে হচ্ছে কি প্রাণী কোষে কীভাবে? প্রাণী কোষে কিছু না, তোমরা হচ্ছে এটাকে কপি করবা, এই জিনিসটাকে হুবহু কপি করবা, এটাকে কপি করবা। কপি করে হচ্ছে তোমরা কি করবা, এটা আমি এখানে যুক্ত করে দিই, এই জায়গায় যুক্ত করে দিই। সাউন্ড কি ছোট শোনা যাচ্ছে? না, আমার তো ফুল সাউন্ড দিয়ে রাখছি, আমার দ্বারা তার বড় করা পসিবল না সাউন্ড। এটা হচ্ছে কোষ, একটা উদ্ভিদ কোষের জন্য আঁকলাম। সেম টু সেম আমরা এখন যাব হচ্ছে প্রাণী কোষের জন্য। প্রাণী কোষের সব সেম থাকবে, শুধু আমরা এখান থেকে কিছু জিনিস কাট করব। সেটা কি? এটার নাম লিখবো হচ্ছে উদ্ভিদ কোষের জায়গায় লিখবো প্রাণী কোষ, আর প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে কি লিখবো? শুধু প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে সব ঠিক থাকবে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, কোনো কোষ প্রাচীর থাকে না, বা বাকি সব পড়া কিন্তু সেমই, হুবহু একই রকম। ক্লিয়ার তোমাদের এতটুক পর্যন্ত পড়াটা? যে আচ্ছা, লেখাটা আমি গ্রুপে দিয়ে দিব, আমি তো ক্লাস শেষে পোস্ট করে দিব, তোমরা একটু শোনো, যে মুখ দরকারে শুনে থাকো। প্রাণী কোষের কী কী থাকবে? প্রাণী কোষের কোনো কোষ প্রাচীর থাকবে না, এই জন্য প্রোটোপ্লাস থাকবে। আবার আমরা জানি প্রোটোপ্লাসের দুইটা অংশ, একটা প্রোটোপ্লাজম আর একটা হচ্ছে আর্গোস্টেরিক সাবস্টেন্স। তো আর্গোস্টেরিক সাবস্টেন্সের মধ্যে আমরা নিঃসৃত বস্তু পাই, সঞ্চিত বস্তু পাই, বর্জ্য পদার্থ পাই। আর প্রোটোপ্লাজমের মধ্যে আমরা কী কী পাই? প্রোটোপ্লাজমের মধ্যে আমরা কোষঝিল্লি পাই, সাইটোপ্লাজম পাই, নিউক্লিয়াস পাই। আর সাইটোপ্লাজমের মধ্যে আবার দুই প্রকার বস্তু পাই, একটা সাইটোসেল, একটা অঙ্গাণু। আর নিউক্লিয়াসের মধ্যে পাই আমরা হচ্ছে এই কয়েকটা জিনিস। তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের একটা উদ্ভিদ কোষের আর একটা প্রাণী কোষের অংশের আলোচনা। এখন আমরা অবশ্যই শুরু করব, তার আগে আমাদের সবার আগে শুরু করব হচ্ছে কি দিয়ে? প্রোটোপ্লাজম দিয়ে। তাহলে প্রোটোপ্লাজম নিয়ে আমাদের আলোচনা শুরু করি, যে প্রোটোপ্লাজম কি জিনিস, প্রোটোপ্লাজমে কি থাকে। তাহলে আমরা হচ্ছে যে যাই পরের পৃষ্ঠায়, এটা তো এখানে যাওয়া উচিত হবে না। আচ্ছা, চার্জ শেষ আমার। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, না না, প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম বললে তোমরা বলবো হচ্ছে যদি একটা কোষ থেকে আমি কোষ প্রাচীরটা বাদ করে দিই, অর্থাৎ আমরা যদি একটা কোষ যদি এভাবে আঁকি, এটা একটা কোষ, এই কোষের এটা হচ্ছে কোষ প্রাচীর, আর এগুলো বাদ বাকি যেগুলো আছে এটা হচ্ছে তার প্রোটোপ্লাজম, এইগুলো হচ্ছে তার প্রোটোপ্লাজম। তো সহজ বাংলায় যদি আমরা বলি, কোষের জীবিত অংশকেই প্রোটোপ্লাজম বলে। কোষের জীবিত অংশকে আমরা কি বলতে পারি? প্রোটোপ্লাজম বলি। তাহলে আমরা লিখি প্রোটোপ্লাজম কাকে বলে? লিখব হচ্ছে কোষের প্রোটোপ্লাজম, কোষের জীবিত অংশগুলো। প্রোটোপ্লাজম এক, প্রোটোপ্লাজম, ওই দেখা যাচ্ছে কিনা? প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষের জীবিত অংশ। এখন আমরা যদি বইয়ের সংজ্ঞাটা লিখি, সেটা কি? সেটা হচ্ছে কোষের ভেতর যে অর্ধস্বচ্ছ জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। তাহলে সেটা কি? কোষের মধ্যে বিদ্যমান, অর্ধস্বচ্ছ মানে সেটা পুরাপুরি স্বচ্ছ না, পুরাপুরি আবার
অস্বচ্ছ না, মানে অর্ধস্বচ্ছ, অর্ধস্বচ্ছ জেলির ন্যায়, জেলির ন্যায় পদার্থকে প্রোটোপ্লাজম বলে। ক্লিয়ার? এখন আমি যদি বলি যে প্রোটোপ্লাজমের 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 প্রায় 70 থেকে 90% পানি। এখন তোমরা বলো, একটা প্রোটোপ্লাজম বলতে তো কোষকে বোঝাই, তো কোষের বেশিরভাগ জায়গা জুড়েই যদি পানি থাকে, আমরা বলতে পারি না কোষ মানে পানি, আর কোষ মানেই তো জীবন, তাহলে আমরা বলতে পারি জীবনের ভিত্তি হচ্ছে পানি। তাহলে আমরা বলতে পারি পানির অপর নাম পানি। জীবন। এই জন্য আমরা বলি কি পানির অপর নাম জীবন। প্রোটোপ্লাজম 70 থেকে 90% যেহেতু প্রাণী, এই জন্য আমরা বলতে পারি পানির অপর নাম জীবন। এই পড়াটা হচ্ছে তোদের এই কি বলে জীবে পরিবহন অধ্যায়ের পার্ট, বাট তোদের নাই আর কি আলোচনা, তাও করে দিলাম আমরা। এখান থেকে আমরা কি কি বলতে পারি, প্রোটোপ্লাজমের অংশ কি কি বলছিলাম, প্রোটোপ্লাজমের অংশ তো আমি আঁকা আর বলতে হচ্ছে, সাউন্ড তো আমার বড়, আমার আর আমি একদম ফুল সাউন্ডে কথা বলতেছি, ফুল সাউন্ডে বলতে ফোনের ফুল সাউন্ডে কথা বলতেছি, ফোনের একদম সাউন্ডটা ফুল রাখছি। তাহলে বলো তো প্রোটোপ্লাজমে কি কি পার্ট পাইছিলাম, প্রোটোপ্লাজমের আমরা 300 অংশ পাইছিলাম, একটা কোষ ঝিল্লি। তাহলে প্রোটোপ্লাজমের অংশ কি কি, অংশ হচ্ছে অংশ প্রথমত এক কোষ ঝিল্লি, দুই দুই কি সাইটোপ্লাজম, আর 3 হচ্ছে কি নিউক্লিয়াস। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, আমাদের আসলে আমার পর একটা মাঝখানে বাদ রয়ে গেল, সেটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা হচ্ছে কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব এখন, না আজকে অত 34 হয়েছে। আচ্ছা এতটুকুই থাকুক, আমাদের এতটুকুই থাকুক ক্লাসে, কালকেই ক্লাস মানে রেগুলারই ক্লাস হবে এখন, ওই যে শুধুমাত্র সপ্তাহে একদিন অফ থাকতে পারে, বাকি 2 দিন ফিজিক্সই হবে, বাদ বাকি রসায়ন, রসায়ন আসলে এখন আমার দ্বারা পসিবল হচ্ছে না রে। এই